স্মৃতি নামের এই মেয়েটা কবরের আযাব বা মৃত্যুর পরের শাস্তি এসব কিচ্ছু বিশ্বাস করে না। আর এই সত্যিটা নিজের চোখে দেখার জন্যই আজকে সে নিজের ভাইকে সাথে নিয়ে সোজা চলে গেছে এক চরম পাপী মানুষের কবরের কাছে। শুধু তাই নয়, সে নিজে ওই কবরের ভেতরে ঢুকে পড়ে। আসলে সে জানতে চায় মানুষ মরার পর তার খারাপ কাজের জন্য আসলেই কি তাকে কোনো শাস্তি দেওয়া হয়, নাকি সব কিছু মিথ্যে। কবরের ভেতর ওই লাশের পাশে শোয়ার আগে স্মৃতি নিজের হাতে একটা ক্যামেরা নিয়ে নেয়, যাতে করে সেখানে যা যা ঘটবে তার সব কিছুই সে রেকর্ড করতে পারে। আর তার ভাই আদিল কবরের মুখটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ওখানেই বসে তার জন্য অপেক্ষা করে। এদিকে স্মৃতি যখন কবরের ভেতরে আযাব শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই একটা বিশাল বড় সাপ ওই কবরের দিকে এগিয়ে আসতে দেখা যায়। কিন্তু বাইরে বসে থাকা আদিল সেই সাপটাকে একদমই খেয়াল করেনি। আসলে কবরের আযাব নিয়ে জানার এই অদ্ভুত জেদ স্মৃতির মনে ছোটবেলা থেকেই ছিল। ছোটবেলায় যখন তার বাবা মা আর ভাই তাদের সাথে সে বেকারির দোকানে কাজ করত, তখন একদিন তাদের দোকানে অদ্ভুত এক লোক আসে। লোকটাকে দেখে মনে হচ্ছিল সে ভীষণ ভয় পেয়ে আছে, আর সে হেডফোনে কিছু একটা শুনছিল। এরপর লোকটা তার পকেট থেকে একটা ক্যাসেট বের করে আদিলের হাতে দেয় আর বলে, এই ক্যাসেটটা আমি নিজে রেকর্ড করেছি, তোমাকে আমার খুবই ভালো লেগেছে, তাই এটা তোমাকে দিয়ে গেলাম। এখন আমি নিজেকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে যাচ্ছি। তোমরা ভুল করেও কেউ বাইরে এসো না, বাইরে যাওয়া কিন্তু মারাত্মক বিপজ্জনক। এই কথা বলেই লোকটা দোকান থেকে বাইরে চলে গেল। ঠিক সেই সময় দোকানের ভেতরে বসা এক কাস্টমার ক্যাশ বক্স থেকে কিছু টাকা চুরি করে দৌড়ে পালাতে থাকে। স্মৃতি সাথে সাথে তার বাবা মাকে বিষয়টা জানায়, আর তার বাবা মাও এই চোরের পেছনে পেছনে ছুটতে থাকে। কিন্তু হঠাৎ করেই বাইরে থেকে একটা বিকট শব্দ শোনা যায়, আর চোখের পলকে তাদের সামনেই একটা ভয়ানক বিস্ফোরণ ঘটে। ওই ব্লাস্টে অনেকেই মারা যায়, যাদের মধ্যে ছিলেন স্মৃতি এবং আদিলের বাবা মা। যেহেতু এই বিস্ফোরণের একমাত্র সাক্ষী ছিল স্মৃতি আর আদিল, তাই পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়। সেখানে আদিল যখন পুলিশকে সব সত্যি কথা বলতে যাবে, তখনই স্মৃতি তাকে ইশারা করে চুপ করিয়ে দেয়। এরপর তারা বাড়ি চলে আসে। আসলে স্মৃতি জানতে চাচ্ছিল ওই ক্যাসেটের ভেতরে আসলে কি আছে, যার জন্য একটা মানুষ নিজের সাথে সাথে আরও এতগুলো মানুষের জীবন কেড়ে নিল। বাড়ি ফিরে স্মৃতি যখন ক্যাসেটটা প্লে করে, তখন তার ভেতর থেকে ভয়ানক সব চিৎকার আওয়াজ আসতে থাকে। মনে হচ্ছিল যেন কাউকে খুব নিষ্ঠুরভাবে টর্চার করা হচ্ছে। ঠিক ওই মুহূর্তেই একটা ভারী গলায় আওয়াজ ভেসে আসে, মান রাব্বুকা, অর্থাৎ তোমার রব কে। যখন ওপাশ থেকে প্রথম প্রশ্নের কোনো জবাব পাওয়া গেল না, তখন টর্চারের মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হলো। এই হাড় হিম করা রেকর্ডিং শুনে দুই ভাই বোন মারাত্মক ভয় পেয়ে যায় এবং তারা বুঝতে পারে এটা আসলে কোনো একটা কবরের আযাবের লাইভ অডিও রেকর্ডিং। এরপর দেখা যায় বাবা মা মারা যাওয়ার পর আদিল আর স্মৃতি এখন একটা গ্রামের ইয়েতিমখানার মাদ্রাসায় পড়াশোনা করে। একদিন ক্লাসে একজন শিক্ষক কবরের আযাব নিয়ে কথা বলছিলেন। তখনই স্মৃতি হঠাৎ বলে ওঠে, কবরের আযাব বলতে আসলে কিছুই নেই, এসব মানুষের বানানো গল্প। যারা দুনিয়াতে খারাপ কাজ করে তারা দুনিয়াতেও বহাল তবিয়তে ঘুরে বেড়ায়, আর মরার পরেও তাদের কোনো শাস্তি হয় না। তার কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছিল তার মা বাবা মারা যাওয়ার পর থেকেই ধর্মের উপরে বিশ্বাস উঠে গেছে তার। কারণ যে লোকটা দোকানে এসে বোম ব্লাস্ট করেছিল, সেও নাকি কবরের আযাব থেকে বাঁচার জন্য এই আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। শিক্ষক তাকে বোঝান, তুমি এখনও ছোট, তাই ভুল বুঝছ, এখনও সময় আছে, তওবা করে নাও। ক্লাস শেষ হওয়ার পর স্মৃতি তার ভাই আদিলের সাথে দেখা করে। তারা দুজনে অনেক দিন ধরেই এই মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। অবশেষে সেই দিন তারা মাদ্রাসা থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে একটা ফাইনাল প্ল্যান বানায়। আদিল জানায়, মাদ্রাসা থেকে বের হওয়ার দুইটা রাস্তা আছে। একটা হলো মেইন রাস্তা, যেখানে মাদ্রাসার লোক পাহারা দেয়, আর অন্যটা হলো তাদের ঠিক সামনেই এই টানেলটা। কিন্তু সবাই বলে এই টানেলটা নাকি অভিশপ্ত। এখানে যে মানুষই ঢোকে সে আর কখনোই বেঁচে ফিরতে পারে না। স্মৃতি অবশ্য এসব ভূতের কথাকে পাত্তা দেয় না। সে আদিলকে সাথে নিয়ে টানেলের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে যেতে যেতে অন্ধকার এতটাই বেড়ে যায়, সে পাশে থাকা আদিলকেও আর দেখতে পাচ্ছিল না। আদিলকে খুঁজতে খুঁজতে
হঠাৎ করেই দেখা যায় তার সামনে মাদ্রাসার ড্রেস পরা একটা ছোট্ট ছেলে গুটিসুটি মেরে বসে আছে। স্মৃতি তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? ছেলেটা খুব অদ্ভুত ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে জবাব দেয়, আমার নাম ইসমাইল। ছেলেটার অদ্ভুত হাবভাব দেখে স্মৃতি বুঝতে পারে এ কোনো সাধারণ মানুষ নয়, বরং কোনো জিন অথবা ভূত। ভয়ে কাঁপতে কাঁপতে সে উল্টো দৌড়ে টানেল থেকে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে তার ভাই আদিল গ্রামবাসীদের সাথে নিয়ে অলরেডি তার জন্য অপেক্ষা করছে। এরপরে দুজনকে ধরে আবারও ইয়েতিমখানায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সেখানে মাদ্রাসার শিক্ষিকা হুমেরা স্মৃতিকে একটা লাল রঙের হিজাব পরিয়ে দেয়, কারণ ওই মাদ্রাসার নিয়ম ছিল কেউ যদি কোনো অপরাধ করে তবে তাকে লাল কালারের হিজাব পরিয়ে দেওয়া হয়, যাতে করে সবাই বুঝতে পারে সে কোনো অন্যায় করেছে। হিজাব পরানোর সময় স্মৃতি হুমেরা ম্যাডামকে টানেলে দেখা সেই ইসমাইল নামের ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করে। নামটা শুনতেই হুমেরা ম্যাডাম চমকে ওঠেন এবং কিছু একটা বলতেই যাচ্ছিলেন, ঠিক তখনই মাদ্রাসার বড় ম্যাডাম সেখানে চলে আসেন। একদিন সকালে স্মৃতি যখন তার বান্ধবীদের সাথে পড়তে যাচ্ছিল, তখন সে মাদ্রাসার ভেতরে একটা কালো কালারের গাড়ি ঢুকতে দেখে। এই লোকটা আসলে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। সে মাঝে মধ্যেই এখানে আসত। ওই রাতেই ক্লাসে বসে স্মৃতি জানালার বাইরে থেকে প্রধান শিক্ষিকা আর শিক্ষিকা হুমেরার গোপন কথাবার্তা শুনতে পায়। তাদের দুজনের কথাবার্তা শুনে স্মৃতি বুঝতে পারে আজকে রাতে ওই কালো গাড়ির মালিক মাদ্রাসার কোনো একটা ছেলের সাথে খুবই খারাপ কাজ করতে যাচ্ছে, আর এই নোংরা কাজটা সে নিয়মিত করে আসছে। হুমেরা ম্যাডাম বলছিলেন, আমরা সেবার প্রতিবাদ করিনি বলেই ওরা ইসমাইল নামের ওই ছেলেটাকে মেরে ফেলল। আমি আর কোনো ছেলের সাথে এমনটা হতে দিতে পারবো না। তখন অন্য শিক্ষিকা তাকে থামিয়ে দিয়ে বলে, আমাদের কাছে তো এর কোনো প্রমাণ নেই, তাছাড়া সে এই মাদ্রাসার বাচ্চাদের জন্য অনেক টাকা ডোনেট করে। হুমেরা তখন জিজ্ঞেস করেন, তাহলে এবার কাকে পাঠানো হবে? প্রধান শিক্ষিকা জবাব দেন, এবার আদিলকে পাঠানো হবে। এই কথা শোনা মাত্রই স্মৃতির মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে আজকে রাতে তার ভাইয়ের সাথে খুবই ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে। সে আর এক মুহূর্তও দেরি না করে দৌড়ে ওই মালিকের বাংলোর দিকে যেতে শুরু করে। দূর থেকে সে জানালার ভেতর দিয়ে ঘরের ভেতরে বসা আদিলকেও দেখে ফেলে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সিকিউরিটি গার্ডরা তাকে জাপটে ধরে ফেলে। অন্যদিকে ঘরের ভেতর থেকে একটা হাত এসে আদিলকে টেনে ভেতরের রুমে নিয়ে যায় এবং দরজা লক করে দেওয়া হয়, আর সীতাকে অন্য একটা ঘরে বন্দি করে রাখা হয়। সে বের হওয়ার জন্য অনেক চেষ্টাই করে। জানালার কাঠের খাঁজগুলো হাত দিয়ে টেনে খোলার চেষ্টা করতে করতেই স্মৃতির হাতের নখ পর্যন্ত উপরে রক্ত বের হতে শুরু করে। তীব্র যন্ত্রণা সহ্য করেও অনেক কষ্টে সে জানালার কিছু কাঠ ভেঙে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে পা রাখতেই সে দেখে সামনে শিক্ষিকা হুমেরা দাঁড়িয়ে আছেন। আসলে হুমায়রা স্মৃতিকে ওখান থেকে পালাতে সাহায্য করতে এসেছিলেন। তিনি স্মৃতির হাতে একটা ব্যাগ ধরিয়ে দেন, যার মধ্যে কিছু খাবার, একটা টর্চ আর কিছু টাকা ছিল। তারপর ফিসফিস করে বলেন, এখান থেকে এক্ষুনি পালিয়ে যাও। দৌড়ে পালানোর সময় স্মৃতি হঠাৎ দেখে সেই নোংরা মালিকটার গাড়ি ওদিকেই আসছে, আর গাড়ির ভেতরে বসে আছে তার ভাই আদিল। ড্রাইভারের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য স্মৃতি একটা বড় পাথর ছুঁড়ে মারে। পাথর লাগার শব্দে ড্রাইভার গাড়ি থেকে বাইরে বের হতেই স্মৃতি সুযোগের সদ্ব্যবহার করে আদিলকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এবারও তাদের গ্রামের বাইরে যাওয়ার ওই অভিশপ্ত আর ভুতুরে টানেলটা দিয়েই যেতে হতো। টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় আদিল একদম চুপচাপ, কেমন যেন এক ট্রমার মধ্যে ছিল, কারণ মাত্র কিছুক্ষণ আগেই তার সাথে যা ঘটেছে তা যে কোনো বাচ্চার মানসিক অবস্থাকে চিরতরে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। অন্ধকার টানেলের ভেতর দিয়ে যেতে যেতে হঠাৎ করে স্মৃতি আবারও আদিলকে হারিয়ে ফেলে, আর তখনই তার সামনে আবারও ভেসে ওঠে সেই মৃত ছেলে ইসমাইলের আত্মা। ভয়ে বুক কাঁপতে থাকা স্মৃতি পাগলের মতো আদিলকে খুঁজতে শুরু করে। ওদিকে আদিল চরম আতঙ্কে টানেলের এক কোণায় দুই কান হাত দিয়ে বন্ধ করে কুঁকড়ে বসেছিল। স্মৃতি তাকে টেনে তোলে এবং টানেলের অন্য প্রান্ত দিয়ে বাইরে বের হওয়ার জন্য মরিয়া হয়ে ছুটতে থাকে। বেশ কিছুটা দূর দাঁড়ানোর পর অবশেষে তারা সামনের আলো দেখতে পায়। মনে হচ্ছিল তারা এক ভয়ঙ্কর অন্ধকারের দুনিয়া থেকে নরক পার হয়ে আলোর পৃথিবীতে ফিরে এসেছে। এরই মধ্যে কেটে যায় বহু বছর। স্মৃতি আর আদিল দুজনেই এখন বেশ বড় হয়ে গেছে। স্মৃতি এখন একটা ওল্ড এজ হোমে নার্সের চাকরি করে, আর আদিল মৃতদেহ গোসল করানো থেকে শুরু করে
কবর দেওয়া পর্যন্ত সব কাজ করে। চলুন এই বৃদ্ধাশ্রমের কিছু মানুষের সাথে একটু চেনা জানা করা যাক, কারণ এরা এই গল্পের সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে। এখানে জুইতা নামের এক অন্ধ মহিলা ছিলেন, যিনি দাবি করতেন তিনি নাকি মৃত মানুষের আত্মা বা লাশের সাথে কথা বলতে পারেন। এখানে এক বয়স্ক দম্পতিও ছিলেন, যাদেরকে সবাই মিস্টার নানি আর মিসেস নানি বলেই ডাকত। এই বয়সেও তাদের মধ্যে দারুণ রোমান্টিক একটা সম্পর্ক ছিল। এছাড়াও এখানে লানি নামের এক তরুণী নার্স ছিল, আর ছিলেন এক বৃদ্ধ, যিনি সারা দিন টিভির সামনে বসে নিজের মেয়েকে দেখতেন, কারণ তার মেয়ে ছিল একটা বড় টক শোর নাম করা অ্যাঙ্কার। একদিন স্মৃতি মিস্টার ওয়াহুর রুমে খাবার দিতে আসে, কিন্তু রুমে ঢুকে সে দেখে মিস্টার ওয়াহু একটা ছোট্ট বাচ্চার মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর বলছে, আমার মা কোথায়, আমার মা কোথায়। স্মৃতিও তখন বাচ্চার মতো করে তাকে শান্ত করার নাটক করে, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো ওয়াহুর এই কান্নার পুরো দৃশ্যটা স্মৃতি তার ফোন দিয়ে লুকিয়ে ভিডিও রেকর্ড করছিল। রাতে বাড়ি ফিরে সে তার ল্যাপটপে এই ধরনের সব পুরনো ভিডিওগুলো দেখছিল। এরপর সে ইন্টারনেটে বিজ্ঞানীদের কিছু ভিডিও দেখে, যেখানে ভূত প্রেত আর মৃত্যুর পরের জীবন বা লাইফ আফটার ডেথ নিয়ে আলোচনা করা হচ্ছিল। কিন্তু স্মৃতি এসবের কোনো কিছুই বিশ্বাস করে না। পরের দৃশ্যে দেখা যায় আদিল একটা মৃতদেহকে গোসল করাচ্ছে। গোসল করানো শেষ হলে সে লাশটাকে কবরে নামিয়ে দেয়। সেখানে স্মৃতিও তার ভাইয়ের পাশেই দাঁড়িয়েছিল। তাদের দুজনের কথা শুনে পরিষ্কার বোঝা যায় যে স্মৃতির মাথা থেকে এখনও কবরের আজাবকে মিথ্যে প্রমাণ করার ভূত নামেইনি। সে আসলে এই বৃদ্ধাশ্রমে চাকরিটাই নিয়েছিল এই উদ্দেশ্যে, যাতে করে এখানকার কোনো বয়স্ক মানুষ মারা গেলে সে বুঝতে পারে কে সবচেয়ে বেশি বড় পাপী, আর মরার পর তার কবরে আসলেই কোনো আজাব হয় কিনা সেইটা যেন সে নিজেই পরীক্ষা করতে পারে। আর এই কারণেই সে তার ভাই আদিলকে দিয়ে লাশ গোসল করানো আর কবর খোঁড়ার কাজটা পাইয়ে দিয়েছিল। স্মৃতির একমাত্র জেদ ছিল সে যে কোনো উপায়ে প্রমাণ করেই ছাড়বে যে কবরের আজাব বলতে আসলে কিছুই নেই। বোনের এই পাগলামি দেখে আদিল বলে, তুমি নিজে এতগুলো কবর দেখলে, কই কোনোটাতেই তো কোনো আজাব হতে দেখলে না। এবার তো অন্তত এই জেদটা ছাড়ো আর সবাইকে সত্যিটা বলো। স্মৃতি তখন গম্ভীর গলায় জবাব দেয়, শুধু মুখে বললে কেউ বিশ্বাস করবে না আদিল, আমাদের এর সপক্ষে শক্ত প্রমাণ জোগাড় করতে হবে। আদিল তখন পাল্টা প্রশ্ন করে, সেদিন টানেলের ভেতর ইসমাইলকে তুমি নিজের চোখে দেখেছিলে, এখন ওইটাকেও কি তুমি হ্যালুসিনেশন বলবে? স্মৃতি ঠান্ডা মাথায় উত্তর দেয়, হয়তো ওইটা আমার মনের ভুলই ছিল। ওই রাতেই আদিল যখন বাড়ি ফেরে তখন তার স্ত্রী লালা তাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, কারণ আদিল সব সময় তার এই লাশের কাজ আর বোনের অদ্ভুত সব পাগলামি নিয়ে এতটাই ব্যস্ত থাকত, সে নিজের স্ত্রীকে বিন্দুমাত্র সময় দিতে পারত না। তাই তার স্ত্রী তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আদিলের ব্যাগপত্র বাইরে ছুঁড়ে ফেলে দেয়। বেচারা আদিল বুঝতে পারে যে সে সত্যিই তার স্ত্রীর সাথে অন্যায় করেছে, তাই আর কোনো কথা না বাড়িয়ে সে চুপচাপ ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওল্ড এজ হোমে স্মৃতি মিস্টার ওয়াহুর ঘরে যায়। কথার ছলে এক পর্যায়ে ওয়াহু স্মৃতির কাছে স্বীকার করে সে স্মৃতিদের ছোটবেলা সেই ইয়াতিমখানা মাদ্রাসার 50 জনেরও বেশি ছোট বাচ্চার ওপরে যৌন নির্যাতন চালিয়েছে। আসলে এই ওয়াহুই ছিল সেই মাদ্রাসার আসল মালিক, যে ছোটবেলায় ওই রাতে আদিলের সাথেও সেই চরম নোংরা কাজটা করেছিল। সব কিছু শুনে স্মৃতি রাগে ফেটে পড়ার বদলে ঠান্ডা গলায় বলে, আমি আসলে দেখতে চাই তোমার কবরে আজাব হয় কিনা। সেইটা দেখার পরে আমি বিশ্বাস করব যে মৃত্যুর পরে আদৌ কোনো জীবন আছে কিনা। ঘরের বাইরে দাঁড়িয়ে এসব কথা আদিল শুনে ফেলেছিল। সে আর নিজেকে ধরে রাখতে না পেরে ঝড়ের বেগে ঘরের ভেতরে ঢোকে এবং ওয়াহুকে দেখে নিজের রাগ আর সামলাতে পারে না। যে লোকটা তার পুরো ছোটবেলাকে একটা জীবন্ত নরক আর দুঃস্বপ্ন বানিয়ে দিয়েছে, তাকে সে কিভাবে ছেড়ে দেয়? আদিল পাগলের মতো ওয়াহুর গলা টিপে ধরে তাকে মেরে ফেলতে যায়। স্মৃতি বারবার আদিলকে বারণ করতে থাকে এবং ওয়াহুকে ছেড়ে দিতে বলে, কারণ স্মৃতি চায় যদি কবরের আজাব সত্যিই থেকে থাকে তবেই পাপিষ্ঠ যেন তার আসল শাস্তিটা কবরের ভেতরেই পায়। কিন্তু ছোটবেলার সেই ট্রমা আর মানসিক যন্ত্রণার কারণে আদিল মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিল যে সে নিজের ক্যারিয়ার বা ফ্যামিলি কোনো কিছুতেই মন দিতে পারছিল না। ঠিক তখনই ওয়াহু হঠাৎ তার ড্রয়ার থেকে একটা বন্দুক বের করে এবং নিজের মুখের ভেতর নল ঢুকিয়ে ট্রিগার চেপে দেয়। মুহূর্তের মধ্যেই সে মারা যায়। গুলির বিকট আওয়াজ শুনে আশ্রমের বাকি লোকজনও সেখানে ছুটে আসে, কিন্তু ওয়াহুর প্রভাবশালী পরিবার এই আত্মহত্যার খবরটা বাইরে ছড়াতে বা পাবলিক করতে চাইল না। তাই তারা সিদ্ধান্ত নেয়
ওই রাতেই গোপনে তাকে দাফন করে ফেলা হবে। পরিস্থিতির শিকার হয়ে আদিলকে আবারও সেই নরপশুর লাশ গোসল করাতে হয়। চরম ঘৃণা আর ক্ষোভ নিয়ে আদিল লাশটাকে গোসল করাচ্ছিল। ভেতরের ঘৃণাটা এতটাই তীব্র ছিল যে লাশের গায়ে হাত দিতেই আদিলের বমি চলে আসে। পরের দিন স্মৃতি আর আদিলকে ওয়াহুর কবরের পাশে দেখা যায়। স্মৃতির একমাত্র উদ্দেশ্য ছিল সে নিজের চোখে কবরের আযাব দেখবে এবং সেটা ক্যামেরায় রেকর্ড করে পুরো দুনিয়াকে দেখাবে যে কবরের আযাব বলতে আসলে কিছুই নেই। সে ওয়াহুর লাশের পাশে ওই কবরের ভেতরে শুয়ে পড়ে। এরপর আদিল উপর থেকে কবরের মুখটা পুরোপুরি বন্ধ করে দেয়। স্মৃতি কবরের ভেতর নিজের ক্যামেরাটা অন করে আর আযাব শুরু হওয়ার অপেক্ষা করতে থাকে। কবরের ভেতরে একটা ছোট্ট ফুটো বা পাইপ রাখা হয়েছিল যাতে করে কোনো বিপদ হলে স্মৃতি বাইরে থাকা তার ভাইকে সাহায্যের জন্য ডাকতে পারে। শুয়ে শুয়ে স্মৃতি দেখতে পায় সেই ফুটো দিয়ে কিছু অদ্ভুত পোকামাকড় কবরের ভেতরে ঢুকছে। আর ওদিকে কবরের বাইরে দাঁড়িয়ে থাকা আদিলের পাশ দিয়ে একটা সাপ চলে যেতে থাকে কবরের মধ্যে। তবে পুরো রাত কেটে গেলেও কবরের ভেতরে তেমন কিছুই ঘটে না। সকাল হতেই স্মৃতি কবর থেকে অক্ষত অবস্থায় বাইরে বেরিয়ে আসে। আর এই ঘটনার পর সে মনে মনে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে কবরের আযাব বলতে আসলে কোনো কিছুই নেই। এরপর সে আশ্রমে থাকা সেই বৃদ্ধার কাছে যায় যার মেয়ে টিভি শোর অ্যাঙ্কার ছিল। স্মৃতি ওই বৃদ্ধকে অনুরোধ করে যেন সে তার মেয়েকে বলে স্মৃতিকে ওই টক শোতে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বৃদ্ধ লোকটা তার মেয়েকে সব কিছু খুলে বলে এবং স্মৃতির জন্য শোর ব্যবস্থা করে দেয়। লাইভ শোতে এসে স্মৃতি ক্যামেরার সামনে নিজের জীবনের গল্প বলা শুরু করে। প্রথমে সে সুইসাইড বম্বারের কথা বলে যে শহীদ হওয়ার লোভ দেখিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল। এই সুইসাইড বম্বারের কারণেই স্মৃতির নিজের বাবা মা চোখের সামনে মারা গিয়েছিল। এরপর সে লাইভ শোতে মিস্টার ওয়াহুর আসল মুখোশ টেনে খোলে। সে বলে এই ওয়াহু লোকটা দিনের আলোয় সবার সাহায্য করে আর সবার কাছে ভালো সাজে, কিন্তু রাতের অন্ধকারে ইয়েতিমখানার নিষ্পাপ বাচ্চাদের ওপর দিনের পর দিন পাশবিক নির্যাতন সে চালাত। স্মৃতির মতে কবরের আযাব বা শাস্তি বলতে আসলে কিছুই নেই। এইটা একটা ভুল ধারণা মাত্র। যদি এই ধারণা সত্যি হতো তবে মিস্টার ওয়াহুর মতো এমন একজন জঘন্য পাপীর কবরে অবশ্যই আযাব হতো, কিন্তু তার কবরে তো বিন্দুমাত্র কোনো আযাব হয়নি। আর এই কথার প্রমাণ হিসেবে স্মৃতি কবরের ভেতর রেকর্ড করা তার ভিডিও ফুটেজটা স্ক্রিনে দেখানোর চেষ্টা করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যখন ফুটেজটা অন করা হয় তখন তার ভেতরে কোনো ভিডিওই ছিল না, পুরো স্ক্রিন ফাঁকা। এতে স্মৃতি প্রচণ্ড রেগে যায় এবং শোর ম্যানেজারের সাথে তুমুল ঝগড়া শুরু করে দেয়। সে চেঁচিয়ে বলতে থাকে নকশাকার ওয়াহুর বিত্তশালী ছেলেমেয়েরা নিশ্চয়ই তোমাকে প্রচুর টাকা খাইয়েছে আর সেই লোভেই তুমি আমার আসল ভিডিও ফুটেজটা বদলিয়ে দিয়েছ। তবে কিছুক্ষণ পরেই স্মৃতি নিজের ভুলটা বুঝতে পারে। আসলে ভিডিও ফুটেজটা ম্যানেজার নয়, বদলে দিয়েছিল তার নিজের ভাই আদিল। শো থেকে ফিরে এসে স্মৃতি আদিলকে যাচ্ছে তাইভাবে কথা শোনাতে শুরু করে। সে বারবার ক্ষোভ উগরে দিয়ে বলতে থাকে এই একটা এক্সপেরিমেন্টের জন্যই আমি কতগুলো বছর চাতক পাখির মতো অপেক্ষা করেছি, আর আজ তোমার এই বোকামির জন্য আমার এত বছরের সব চেষ্টা এক নিমিষে বরবাদ হয়ে গেল। প্রথমে তো আদিল মুখ বুজে বোনের সব কথাই সহ্য করছিল, কিন্তু একটা সময় সে আর নিজের রাগ ধরে রাখতে না পেরে তার নিজের বোনের বিরুদ্ধেই মুখ খোলে। আদিল চিৎকার করে বলে আজ তোমার এই জেদের কারণেই আমি নিজের ধর্ম বিশ্বাস হারিয়ে নাস্তিকদের কাতারে এসে দাঁড়িয়েছি। ছোটবেলায় সেদিন দোকানে সেই চুরির ব্যাপারটা তুমি যদি মা বাবাকে চিৎকার করে না বলতে তবে আজকে তারা আমাদের মাঝে বেঁচে থাকতেন। আজকে তুমি এখানে বৃদ্ধদের সেবা করছো, এসব শুধু তোমার লোক দেখানো ভণ্ডামি। নিজের স্বার্থ ছাড়া জীবনে আজ পর্যন্ত তুমি কিচ্ছু বোঝোনি। সারাটা জীবন তুমি তোমার জেদ পূরণ করার জন্য আমাকে শুধু একটা পুতুলের মতো ব্যবহার করে গেছো। এই কথাগুলো বলেই আদিল রাগে ক্ষোভে সেখান থেকে চলে যায়। নিজের আপন ভাইয়ের মুখ থেকে এমন সব কঠিন আর নির্মম কথা শুনে স্মৃতির বুকটা ভেঙে যায়। সে কান্না চেপে নিজের রুমে আসে এবং মৃত বাবা মার ছবিটা বুকের সাথে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে ওল্ড এজ হোমের সেই মৃত ওয়াহুর ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসে। মনে হচ্ছিল অন্ধকার ঘর থেকে কেউ একজন স্মৃতির নাম ধরে ফিসফিসিয়ে ডাকছে। স্মৃতি যখন বিষয়টা চেক করার জন্য ওই ঘরে যায় তখন সেখানে কিছু অস্বাভাবিক আর ভৌতিক ছায়া দেখতে পায়। সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। আসলে তার সাথে ঠিক কী ঘটছিল সে নিজেও বুঝে উঠতে পারছিল না।
ঠিক ওই মুহূর্তেই সেখানে বৃদ্ধাশ্রমে সেই রোমান্টিক কাপলের মিসেস নানি সেখানে এসে হাজির হন। তিনি কাঁদতে কাঁদতে স্মৃতিকে জানান, এত বছরের চেনা স্বামী আজ তাকে চরম ধোঁকা দিয়েছে। এত বছরের সাজানো সম্পর্ক এই প্রথমবার তার স্বামী অন্য একটা মেয়ের সাথে নোংরা সম্পর্কে জড়িয়ে পড়েছে। স্মৃতি প্রথমে এই কথা বিশ্বাস করতে চায়নি, কিন্তু সে যখন নিজে ম্যাডামের সাথে গিয়ে আড়ালে চেক করে তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। মিস্টার নানি সত্যি সত্যি সেই তরুণী নার্স লানির সাথে আপত্তিকর অবস্থায় সময় কাটাচ্ছিলেন। মিসেস নানি বারবার কেঁদে কেঁদে বলছিলেন তিনি আর এক মুহূর্তের জন্য এই প্রতারক স্বামীর সাথে সংসার করবেন না। স্মৃতি কোনো রকমে তাকে শান্ত করে মিস্টার ওয়াহুর সেই ফাঁকা ঘরে এনে বসায়, কিন্তু মিস্টার নানি তখন স্মৃতিকে আড়ালে ডেকে বলেন, একে এই ঘরে একা ছেড়ে যেও না স্মৃতি, একা থাকলেই সে সব কিছু ভুলে উল্টাপাল্টা সব কাণ্ড কারখানা শুরু করে দেয়। মিসেস নানিকে অন্য একটা ঘরে রেখে আসার কিছুক্ষণের মধ্যেই তিনি আতঙ্কে নিজের কাপড়ে প্রস্রাব করে ফেলেন। তাই তিনি কাপড় বদলে সেই নোংরা ড্রেসটা ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য ভেতরে দেন। কাপড়গুলো মেশিনে দেওয়ার সময় হঠাৎ তার খেয়াল হয় তার হাতের দামি বিয়ের আংটিটা আঙুলে নেই। তিনি ভাবলেন আংটিটা হয়তো কাপড় নাড়ার সময় ওয়াশিং মেশিনের ভেতরেই পড়ে গেছে। আংটিটা খোঁজার জন্য তিনি তার শরীরের অর্ধেকটা ওয়াশিং মেশিনের ড্রামের ভেতরে ঢুকিয়ে দেন, কিন্তু ঠিক ওই সময়ে অসাবধানতাবশত তার হাত লেগে ওয়াশিং মেশিনের সুইচটা অন হয়ে যায়। সাথে সাথে তীব্র গতিতে ঘুরতে থাকা মেশিনের ব্লেডে মিসেস নানির মাথার লম্বা চুলগুলো পেঁচিয়ে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই অত্যন্ত নৃশংস এবং ভয়ঙ্করভাবে ছটফট করতে করতে তার মৃত্যু হয়। এই মর্মান্তিক মৃত্যুর জন্য মিস্টার নানি বারবার স্মৃতিকেই দায়ী করতে থাকেন আর তাকে অভিশাপ দিতে শুরু করেন। চোখের সামনে ঘটে যাওয়া এই ভয়ানক দুর্ঘটনায় স্মৃতি মানসিকভাবে একদম ভেঙে পড়ে। নিজেকে শান্ত করতে না পেরে সে সেই অন্ধ মহিলা জুইতার কাছে ছুটে যায় এবং বলে, আপনি মাঝে মধ্যে বলতেন না যে আপনি নাকি মৃত আত্মাদের সাথে কথা বলতে পারেন? আজকে আমি সেটা নিজের চোখে দেখতে চাই, যাতে করে মনের সব সন্দেহ দূর করে আমি নিজে বিশ্বাস করতে পারি। জুইতা তখন স্মৃতির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি এই অলৌকিক ঘটনা তখনই দেখতে পাবে যখন তুমি মন থেকে এটা বিশ্বাস করবে। এরপর তারা সবাই মিলে ঘর অন্ধকার করে আত্মা ডাকার সেই প্রাচীন আর ভয়ঙ্কর প্রতিক্রিয়া শুরু করে। ঘরের মাঝখানে টেবিলের ওপর কতগুলো মোমবাতি জ্বালিয়ে স্মৃতি, জুইতা, মিস্টার নানি এবং আরও দুজন বয়স্ক মানুষ গোল হয়ে বসে। জুইতা চোখ বন্ধ করে মন্ত্র পড়ে সদ্য মৃত মিসেস নানির আত্মাকে আহ্বান করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে এবং মিসেস নানির অসন্তুষ্ট আত্মা জুইতার শরীরের ভেতরে প্রবেশ করে। জুইতার অবয়ব বদলে যায়। তখন মিস্টার নানি কেঁদে উঠে বলেন, আমি তোমাকে এখনও খুব ভালোবাসি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, নয়তো মৃত্যুর পরেও আমার আত্মা কোনো দিন শান্তি পাবে না। এই কথা শুনে জুইতার শরীরের ভেতর থেকে মিসেস নানির আত্মা হিসিসি এক ভয়ঙ্কর দাবি করে বসে, যদি ক্ষমা পেতে চাও তবে তোমাকে ওই তরুণী নার্স লানিকে নিজের হাতে খুন করতে হবে, অন্যথায় মৃত্যুর পরেও ওপারে তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না। আত্মার মুখে এই খুনের কথা শুনে স্মৃতি আঁতকে ওঠে এবং চেঁচিয়ে উঠে বলে, না, এটা কখনোই ঠিক হতে পারে না, এটা একদম ভুল। ঠিক তখনই টেবিলে বসে থাকা বাকি সবাই খুব অদ্ভুত আর অমানুষিক দৃষ্টিতে স্মৃতির দিকে তাকিয়ে একসাথে কোরাসে গাইতে শুরু করে, তোমাকে বিশ্বাস করতে হবে স্মৃতি, তোমাকে বিশ্বাস করতে হবে। ভয় আর আতঙ্কের চরম সীমায় পৌঁছে স্মৃতি হঠাৎ দেখতে পায় জুইতার পাশে স্বয়ং মিসেস নানির রক্তাক্ত লাশ বসে আছে। চরম ভয়ে সে এক ঝটকায় জানালার পর্দা আর পাল্লাগুলো খুলে দেয়, যাতে বাইরের আলো এসে ঘরের এই ভুতুড়ে পরিবেশটা স্বাভাবিক করে। সে সবাইকে আমতা আমতা করে বলে, এখন দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে, তাই আজকের মতো এখানেই শেষ। কথা শুনে বাকি সবাই রোবটের মতো উঠে ঘর থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আদিলকে দেখানো হয়। সে মর্গে একা একা একটা লাশকে গোসল করাচ্ছিল। ঠিক তখনই তার সাথে কিছু অতি প্রাকৃতিক আর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। মর্গের একটা বন্ধ লকার থেকে আচমকা খটখট করে অদ্ভুত শব্দ আসছিল। আদিল যখন সাহস করে লকারটার লক খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে, তখন দেখে ভেতরে কেউই নেই, এটা একদম খালি। কিন্তু সে যখনই লকার থেকে মুখ ফিরিয়ে পেছনে তাকাবে, ঠিক তখনই অন্ধকার থেকে কেউ একজন তাকে প্রচণ্ড জোরে ধাক্কা মেরে
লকারের ভেতরে ঢুকিয়ে দেয় এবং বাইরে থেকে লক আটকিয়ে দেয়। লকারের ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে আদিল দেখতে পায় বাইরে টেবিলে যে লাশটাকে সে একটু আগে গোসল করাচ্ছিল, সেই মরা লাশটা হুট করে জ্যান্ত হয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে এবং মর্গের মেঝেতে একা একাই হেঁটে বেড়াচ্ছে। ওদিকে বৃদ্ধাশ্রমের স্মৃতি নার্স লানির সাথে একসাথেই কাজ করছিল। লানি মন খারাপ করে স্মৃতিকে বলছিল ছোটবেলা থেকে তাকে কেউ কখনো ভালোবাসেনি, কেউ তাকে একটু গুরুত্ব দেয়নি, কিন্তু বৃদ্ধ মিস্টার নানি প্রথম তার জীবনে এসে একটু স্পেশাল ফিল করিয়েছেন, আর এই কারণেই মিস্টার নানির প্রতি অন্ধভাবে আকৃষ্ট হয়ে পড়েছিল সে। লানি যখন স্মৃতির কাছে নিজের মনের এই দুঃখের কথাগুলো বলছিল, ঠিক তখনই হঠাৎ করে পেছন থেকে মিস্টার নানি একটা হাতুড়ি নিয়ে লানির উপরে অতর্কিত হামলা করে বসেন। স্মৃতি লানিকে বাঁচানোর জন্য তাকে টেনে হিঁচড়ে অন্য একটা রুমে নিয়ে গিয়ে লক করে দেয়, কিন্তু সেখানেও শেষ রক্ষা হলো না। হুট করে ঘরের অন্ধকার কোণ থেকে অন্য আরেকজন উন্মাদ বৃদ্ধ বেরিয়ে আসে এবং নার্স লানির পেটে ধারালো ছুরি বসিয়ে দেয়। ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগের মুহূর্তে লানি স্মৃতির দিকে তাকিয়ে করুণ গলায় বলে, আসলে এই অভিশপ্ত জীবনের কোনো মূল্যই নেই স্মৃতি। আর এই কথা বলেই সে নিজের হাতের ছুরিটা নিজের বুকেই বারবার আঘাত করে আত্মহত্যা করে মারা যায়। যে উন্মাদ বৃদ্ধ লোকটা নার্স লানিকে এমন নৃশংসভাবে খুন করল, স্মৃতি আতঙ্কে কাঁপতে কাঁপতে তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এমনটা করলে? বৃদ্ধ লোকটা তখন এক দৃষ্টিতে তাকিয়ে উত্তর দেয়, কবরের আযাব একদম সত্যি স্মৃতি, আমি একজন মহাপাপী, তাই নিজের পাপের বোঝা আর কবরের আযাব কিছুটা কমানোর জন্য আমি লানিকে খুন করেছি। এখন হয়তো উপরওয়ালা আমার শাস্তি কিছুটা কমিয়ে দেবেন। স্মৃতি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু তুমি এসব কোথা থেকে জানলে? তখন বৃদ্ধ লোকটা হাত উঁচিয়ে টিভি রুমের দিকে ইশারা করে। স্মৃতি হন্তদন্ত হয়ে টিভি রুমে ছুটে যায় আর সেখানে গিয়ে দেখে টিভির প্রত্যেকটা নিউজ চ্যানেলে শুধু কবরের আযাব আর শাস্তির খবর। বহু মানুষ লাইভে এসে দাবি করছে তারা নাকি কবরের আযাবের অডিও ভিডিও রেকর্ড করেছে, আর দুনিয়ার মানুষ এখন নিজেদের কবরের আযাব কমানোর অন্ধ লোভে যে যাকে সামনে পাচ্ছে তাকেই খুন করে বেড়াচ্ছে। পুরো দুনিয়াটা যেন এক নিমিষে নরক হয়ে গেছে। আর এই সব কিছুর সূত্রপাত হয়েছিল স্মৃতির ওই একটা লাইভ ইন্টারভিউয়ের পর থেকেই। স্মৃতি মনে মনে নিজের ভুলটা এবার টের পেতে শুরু করে। ঠিক তখনই অন্ধ জুইতা ম্যাডাম স্মৃতির পাশে এসে দাঁড়ান এবং বলেন, দেখেছ স্মৃতি, তোমার ওই একটা জেদের কারণেই আজ পুরো দুনিয়াটা কেমন বদলে গেছে। এরপর মানসিকভাবে বিপর্যস্ত স্মৃতি একদম একা একা সেই মিস্টার ওয়াহুর কবরের পাশে গিয়ে দাঁড়ায় এবং কেমন যেন এক ঘোরের মধ্যে কবরের চারপাশ ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে স্মৃতির পা পিছলে যায় এবং সে সোজা ওই অন্ধকার কবরের ভেতরে পড়ে যায়। সাথে সাথেই চারপাশের মাটি যেন জ্যান্ত হয়ে স্মৃতিকে চারদিক থেকে পিষতে আর চাপ দিতে শুরু করে। দম বন্ধ হয়ে আসা স্মৃতি নিজেকে বাঁচানোর জন্য পাগলের মতো হাত দিয়ে মাটি খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে সে হুট করেই তাদের ছোটবেলার সেই অভিশপ্ত টানেলের ভেতরে গিয়ে পড়ে। টানেল ধরে কিছুটা আগে বাড়তেই তাদের সেই পুরনো বেকারির দোকানে ঢোকার একই চেনা দরজা, কিন্তু এই চেনা দুনিয়ার সব কিছুই কেমন যেন অদ্ভুত আর আলাদা ছিল। দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকতেই স্মৃতি দেখে ঠিক সেই ছোটবেলার মতোই সেই চোরটা ক্যাশ বক্স থেকে টাকা চুরি করছে। নিজের ভেতরের তাড়না থেকেই স্মৃতি এবার চোরটার হাত শক্ত করে চেপে ধরে, কিন্তু পরক্ষণেই অতীত আর ভবিষ্যতের কথা ভেবে সে চোরটার হাত ছেড়ে দেয় এবং তাকে চলে যেতে দেয়। স্মৃতির এই সিদ্ধান্ত দেখার সাথে সাথেই দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা তার মৃত বাবা মার আত্মা এক স্বর্গীয় শান্তিতে হাসি মুখে মিলিয়ে যায়। স্মৃতি এতক্ষণে আসল সত্যিটা বুঝতে পারে। সে বুঝতে পারে যার মৃত্যু যেভাবে লেখা থাকে ঠিক সেভাবেই হয়। মানুষ চাইলেও প্রকৃতির এই নিয়ম কোনো দিন বদলাতে পারবে না। স্মৃতি নিজের জীবনের সমস্ত ভুলগুলো একে একে উপলব্ধি করতে শুরু করে। সে বুঝতে পারে কবরের আযাবকে মিথ্যে প্রমাণ করার এই অন্ধ জেদের চক্করে পড়ে সে তার গোটা জীবনটাকে নিজের হাতে ধ্বংস করে ফেলেছে। ঠিক তখনই টানেলের অন্ধকার কোণ থেকে আবার সেই ছোট ছেলে ইসমাইলের আত্মাটা বেরিয়ে আসে। তবে এবার সে ভয় দেখাচ্ছিল না, বরং স্মৃতির কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে কাঁদছিল। আসলে মৃত্যুর পরেও ইসমাইলের নিষ্পাপ আত্মাটা ওই পাপিষ্ট ওয়াহুর পাশবিকতার ট্রমা থেকে এখনও বের হতে পারেনি।
স্মৃতি আর এক মুহূর্ত দ্বিধা না করে ইসমাইলের হাতটা শক্ত করে ধরে টানেলের শেষ প্রান্তের অতল অন্ধকারের দিকে ঝাঁপ দেয়। আর স্মৃতির এই ত্যাগের কারণে ইসমাইলের আত্মাটা চিরতরে মুক্ত হয়ে শান্তিতে বিলীন হয়ে যায়। আর ঠিক তখনই এক ঝটকায় স্মৃতির চোখ খুলে যায়। সে নিজেকে আবিষ্কার করে মিস্টার ওয়াহুর কবরের ভেতরে। তার গলিত লাশের ঠিক পাশেই সে শুয়ে আছে। এই দৃশ্য দেখে বোঝা যায় এইটা আসলে ঠিক সেই দিনের ঘটনা যেদিন ওয়াহুকে দাফন করা হয়েছিল। অর্থাৎ স্মৃতি কোনোদিনই ওই কবর থেকে বাইরে বের হতেই পারেনি। সে কবরের ভেতর ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়েছিল। আর এতক্ষণ ধরে সে যা যা দেখল তার সমস্ত কিছুই ছিল আসলে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন, অথবা তার কনশাস মাইন্ডে যা কিছু ঘুরছিল তাই সে দেখে ফেলেছে। এতটা বুঝতে পেরে স্মৃতি আতঙ্কিত চোখে উপরের দিকে তাকায়। কবরের উপরের সেই ছোট্ট পাইপ বা ফুটোটা যেখান থেকে একটু আগে শুধু ছোট ছোট পোকামাকড় আসছিল, এখন সেই ফুটো গলে একটা মস্ত বড় বিষাক্ত সাপ কবরের ভেতরে ঢুকছে। সাপটা কিন্তু স্মৃতির দিকে একবারও তাকায় না। সে সোজা গিয়ে মৃত ওয়াহুর হা করা মুখের ভেতরে ঢুকে পড়ে। আর সাথে সাথেই ওয়াহুর মরা লাশটা হুট করে জ্যান্ত হয়ে উঠে বসে এবং কবরের ভেতরে তার পাপের হিসাব নিকাশ আর সওয়াল জবাব শুরু হয়ে যায়। কিন্তু দুনিয়াতে বেঁচে থাকতে ওয়াহু শুধু পাপ আর নোংরামিই করে গেছে, কোনো ভালো কাজ তো সে করেনি। তাই ফেরেশতাদের কোনো প্রশ্নেরই সে উত্তর দিতে পারছিল না। আর উত্তর দিতে না পারার কারণে সাথে সাথে এক অদৃশ্য হাত এসে ওয়াহুর পুরো মুখমণ্ডল পিষে থেতলে দেয়। পরক্ষণেই তার মুখ আবারও আগের মতো ঠিক হয়ে যায় আর আবারও সেটাকে থেতলে দেওয়া হয়। এই নির্মম আর ভয়ঙ্কর টর্চার চক্র বারবার চলতে থাকে। এরপর সেই সাপটা ওয়াহুর মুখ থেকে বের হয়ে এক বিশাল এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে ওয়াহুকে কামড়ে ক্ষত বিক্ষত করতে শুরু করে। একই সাথে একটা বিভৎস আর বিকট অবয়বের মুখ বারবার ওয়াহুর মুখের সামনে এসে তাকে তীব্র স্বরে ধমকাতে থাকে। চোখের সামনে কবরের আজাবের এই জীবন্ত নরক দেখে স্মৃতি চরম আতঙ্কে চিৎকার করতে করতে আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করে। সে বুঝতে পারে জীবনে সে কত বড় ভুল আর পাপ করে ফেলেছে। সে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে মনে মনে ইস্তেগফার পড়তে যায়, কিন্তু চরম আতঙ্কে কোনো শব্দই তার মুখ থেকে ঠিকমতো বের হচ্ছিল না। ঠিক তখনই একটা অলৌকিক আর গায়েবী আওয়াজ তার কানের কাছে ফিসফিসিয়ে ওঠে। আর সেই আওয়াজের সাহায্যেই স্মৃতি পুরো ইস্তেগফারটা পড়ে শেষ করতে পারে। কিন্তু ওদিকে পাপিষ্ট মিস্টার ওয়াহুর উপর আজাবের তীব্রতা আরও বাড়তে থাকে। চারপাশের মাটি আর কাঠের তক্তাগুলো ছোট হয়ে এসে ওয়াহুর সাথে সাথে স্মৃতিকে ওখানেই জীবন্ত পিষে ফেলতে আসছিল। স্মৃতি চোখ বন্ধ করে ভাবে হয়তো এইটাই তার জীবনের শেষ দিন। ঠিক তখনই অলৌকিকভাবে উপর থেকে কবরের কাঠের তক্তাগুলো সরে যায় এবং তার ভাই আদিল হাত বাড়িয়ে স্মৃতিকে কবর থেকে টেনে বাইরে বের করে আনে। কিন্তু আদিলের অবস্থা মোটেও ভালো ছিল না। সেও প্রচণ্ড হাঁপাচ্ছিল। দুই ভাই বোন ওই কবরস্থান থেকে কোনো রকম দৌড়ে পালানোর চেষ্টা করতে থাকে। স্মৃতি বারবার আদিলকে বলছিল, আমাদের যে কোনো উপায়ে এখান থেকে বাঁচতেই হবে আদিল। কিন্তু তখনই হঠাৎ করে আদিল মারাত্মক অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর ঠিক সেই মুহূর্তেই স্মৃতির কানের ভেতর এক বিকট গম্ভীর আর ভারী আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ওঠে, মান রব্বুকা, অর্থাৎ তোমার প্রভু কে। সিনেমার একদম শেষ দৃশ্যে দেখানো হয় কোনো একজন ব্যক্তি মিস্টার ওয়াহুর মৃত্যুর ঠিক আগের একটা গোপন ভিডিও ক্লিপ মোবাইলে দেখছে। সেই ভিডিওতে ওয়াহু ক্যামেরার দিকে তাকিয়ে বলছিল, যদি মৃত্যুর পর সত্যিই কবরের আজাব বলে কিছু থেকে থাকে তবে সেই শাস্তিটা সম্পূর্ণ নির্ভর করবে তুমি দুনিয়াতে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পেতে তার ওপর। আর স্মৃতি, আমি খুব ভালো করেই জানি তোমার জীবনের সবচেয়ে বড় ভয় কোনটা। তোমার সবচেয়ে বড় ভয় হলো যদি ধর্মবিশ্বাসীদের কথাই সত্যি হয় আর কবরের আজাব যদি সত্যিই হয়ে থাকে তবে তোমার কি হবে। ওয়াহুর এই সংলাপটা শেষ হতেই একটা হাত এসে মোবাইলটা বন্ধ করে দেয়। এই হাতটা আসলে ছিল মিসেস নানির, আর দূর থেকে মিস্টার নানির চেনা গলায় ভেসে আসছিল। যদি সিনেমার এই শেষ অংশটা নিয়ে আপনাদের মনে সামান্যতম কোনো কনফিউশন থাকে তবে পুরো বিষয়টা আমি আপনাদের জন্য একটু সহজ করে দিচ্ছি। আসলে মিস্টার ওয়াহু যেদিন মারা গিয়েছিল সেই রাতে স্মৃতি ওয়াহুর কবরের ভেতরে ঢুকেছিল। আর সত্যি বলতে স্মৃতি আসলে ওই রাতেই কবরের ভেতরে মারা গিয়েছিল, কারণ কোনো জীবিত মানুষ তো আর কবরের আজাব নিজের চোখে দেখতে পারে না।
তাই কবরে ঢোকার পর স্মৃতিকে এতক্ষণ যা যা দেখানো হয়েছিল, বৃদ্ধাশ্রমে সেই পুরনো ভবিষ্যৎ, দুনিয়া, খুনোখুনি, তার সবটাই আসলে খোদার ইচ্ছায় ফেরেশতারা স্মৃতিকে এক অলৌকিক ঘোরের মাধ্যমে দেখিয়েছেন। স্মৃতি ওয়াহুর কবরে ঢোকার পর আর কোনোদিন বাইরেই আসতে পারেনি। তার সবচেয়ে বড় প্রমাণ হলো সিনেমার শেষে মিস্টার ও মিসেস নানি এখনও বহাল তবিয়তে একসাথে বেঁচে আছেন। মিসেস নানির ওয়াশিং মেশিনে কোনো মৃত্যুই হয়নি। স্মৃতিকে যা কিছু দেখানো হয়েছিল তা ছিল তার ভুল ভাঙার এক চরম শিক্ষা। জীবনের প্রতিটা কাল্পনিক ঘটনা স্মৃতির ভেতরের অহংকার আর জেদকে ভেঙে চুরমার করে দিয়েছিল। ধর্ম মানুষকে ভয় দেখানোর জন্য নয়, বরং সঠিক পথ দেখাতে আর সমাজ থেকে অন্যায় দূর করার জন্য। এই পরম সত্যিটাই স্মৃতিকে বোঝানো হচ্ছিল, কারণ তখনও স্মৃতির আসল সওয়াল জবাবের সময়টুকু আসেনি। স্মৃতি সারাটা জীবন মা বাবার অকাল মৃত্যুর ক্ষোভে ইসলামের সত্যতা থেকে মুখ ফিরিয়ে রেখেছিল। তাই মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আল্লাহর ইশারায় তাকে এই সত্যটা উপলব্ধি করানো হয়। তবে মৃত্যুর পরের এই দেরিতে আসা বিশ্বাস আদৌ তার কোনো কাজে আসবে কি না, তা এক বিরাট প্রশ্নচিহ্ন। এমনকি স্মৃতির ভাই আদিলও হয়তো তখন আর বেঁচে ছিল না। কিংবা শেষ মুহূর্তে আদিল সেজে যে স্মৃতিকে কবর থেকে টেনে তুলেছিল, সে কি আসলেও আদিল ছিল, নাকি স্বয়ং মৃত্যুর ফেরেশতা আদিলের রূপ ধরে স্মৃতিকে তার জীবনের শেষ প্রশ্নটা করছিল, মান রাব্বুকা। আজকের এই গল্পটিকে শুধুমাত্র একটি সিনেমার দৃষ্টিভঙ্গি থেকেই দেখবেন। দয়া করে এটিকে ইসলামের সংবেদনশীল কোনো বিষয় কিংবা অন্য কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করতে যাবেন না, কারণ সিনেমায় যা কিছু দেখানো হয়েছে তার সমস্ত কিছুই কাল্পনিক, যার সাথে বাস্তব ইসলামের কোনো সম্পর্ক নেই। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে কোন মুভি আপনারা দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে ফেলুন।